সরকারের কাজ কাজ করা, সরকারকে নির্বাচিত করা হয়, সরকারকে বেতন দিয়ে পোষা হয়, সুতরাং এর কাজ করারই কথা ছিল সরকারের। তারপরে যেটা হয়, কোনো কোনো সরকার জনগণের কথা বেশি ভেবে ভালোভাবে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করে, আমরা সেই মেসেজটাই দিতে চাই। এবং কিছু ভুল হয়, সেই ভুলগুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা সেগুলো আপনাদের কাছে ওয়েলকাম করি। আমি শুরু করছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জাতীয় গ্রিডের সিস্টেম প্রোটেকশন ও মিটারিং সার্কেলের আওতায় নবনির্মিত অত্যাধুনিক প্রোটেকশন অ্যান্ড অটোমেশন ল্যাব উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী। আপনারা আগের ব্রিফিংয়ে আমরা বলেছি এটা, এবং যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে আমাদের বিদ্যুৎ সংকটের, বিদ্যুৎ বিভ্রাটের, আমরা কমনলি সবগুলোকে লোডশেডিং বলে ফেলি। লোডশেডিং কথাটার আসলে অর্থটা এইরকম যে আপনার যে পরিমাণ বিদ্যুতের ডিমান্ড আছে সে পরিমাণে উৎপাদিত হয়নি, ফলে কিছু কিছু জায়গায় আপনি বিদ্যুৎ কম দিচ্ছেন। কিন্তু আমাদের বিদ্যুৎ বিভ্রাটের একটা বড় কারণ হচ্ছে আমাদের সঞ্চালন লাইনে বিনিয়োগ হয়নি দীর্ঘদিন। এই সরকার এটাকে প্রায়োরিটি দিচ্ছে, এটা আমরা গতদিনও বলেছি, এটার জন্য নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে জানালাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 10টি জেলা হাসপাতালে আইসিইউ সেবা উদ্বোধন করা হয়েছে। দেশের প্রান্তিক ও জেলা পর্যায়ে চিকিৎসা সেবা উন্নত করতে 14 জুন স্বাস্থ্যমন্ত্রী দেশের 10টি জেলা হাসপাতালের আইসিইউ উদ্বোধন করেছেন। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় প্রতিটি আইসিইউ ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, খেয়াল করুন, বাচ্চাদের জন্য ভেন্টিলেটর এখানে রাখা হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হয়েছে। আমরা খুবই বিকেন্দ্রীকরণের কথা বলি এবং আমরা স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি। গতদিন আপনাদের জানিয়েছি, আপনাদের মনে আছে হয়তো, উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করা হচ্ছে। কারণ শুধুমাত্র ঢাকার চাপ কমানো আমরা এইভাবে বলতে চাই না, এটা কেমন যেন খুব স্বার্থপরের মতো শোনায় যে ঢাকাকে আমরা চাপ মুক্ত রাখতে চাইছি। ব্যাপারটা এরকম না। রাষ্ট্রের নাগরিক তার কম ঝামেলায় সেবা পেতে পারেন। একটা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষ যখন কোনো চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়, তার সংকট হয়, তার সাথে কেউ একজন আসতে হয়, তার ব্যয়ের প্রশ্ন আছে, তার থাকার জায়গার প্রশ্ন আছে, এরকম নানান সংকট আছে। অ্যাট দ্য সেম টাইম চিকিৎসার ক্ষেত্রে অনেক এমার্জেন্সি আছে যেখানে টাইমটাই জীবনের সমান হয়ে দাঁড়ায়, সেই কারণে আমরা সেটা করতে চেয়েছি। ঠিক একইভাবে এখন 10টা জেলায় জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। আবারও বলি, এতে শিশুদের জন্য বিশেষ ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর থাকছে। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে পাইলট স্কিম একটা ঘোষণা করা হয়েছে। 13 জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের এক অনুষ্ঠানে এটা হয়েছে। এখানে কি হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন এবং প্রয়োজন সাপেক্ষে রোগীদের হাসপাতালে রেফার করবেন। সো স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় যাচ্ছে। আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, আমরা রোগকে খুব বেশি গুরুত্ব দেই না, প্রাথমিক অবস্থায় গুরুত্ব দেই না। সমস্যা যেটা হয়, প্রাথমিক অবস্থায় যখন আমরা কোনো রোগকে গুরুত্ব দেই না, সেটা জটিল হয়, সেটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ তৈরি করে। আপনি খেয়াল করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যখন তিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে বিভিন্ন জায়গায় কথা বলছিলেন, তখন তিনি প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিরোধমূলক, একটা হলো প্রতিষেধক হতে পারে, আর একটা হচ্ছে রোগ আপনি হতে দিলেন না বা খুব কম অবস্থায় ইন্টারভিউ করলেন, তিনি সেই চেষ্টাটা করছেন। এবং যখন রাষ্ট্র সিদ্ধান্ত নেয় সে জনগণের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে, তখন সে চেষ্টা করবে যত আগে সম্ভব সেটাকে ডিটেক্ট করা। আমাদের সেই ধরনের প্রকল্প শুরু হয়েছে। অনিয়মে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, এটা আপনারা জানেন, ওখানে শিশু মৃত্যু কেন্দ্র করে যে ঘটনা। শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকারের উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষা মেধাবী শিক্ষক খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। এবারকার প্রতিপাদ্য মেধা বিজ্ঞান, উদ্যোগ ও সম্ভাবনার দেশ, সবার আগে বাংলাদেশ। এখানে কি হচ্ছে একটু জনগণের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও নিশ্চয়ই জানাবেন। সেটা হচ্ছে দেশের প্রতিটি প্রান্তের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। 3টি পর্যায়ে, জেলা, প্রথম উপজেলা, তারপর জেলা এবং জাতীয় পর্যায়ে হবে। জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটা হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে থাকবেন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা ইনোভেশনকে গুরুত্ব দিচ্ছি, মানুষ যেন তার উদ্ভাবনী শক্তি নিয়ে, ছাত্র এবং শিক্ষক মিলে কাজটা কম্বাইন্ডলি করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল প্রকল্পে নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মিড ডে মিলটাকে একটু এটা কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করছি? প্রাথমিক শিক্ষা যখন আমরা মিড ডে মিল এনকারেজ করছি, তখন এটা
খুবই দুঃখজনক, মর্মান্তিকও বলবো, যে আমাদের এত দরিদ্রের একটা দেশে আমরা শিশুদের তো পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে পারি না। এটার মাধ্যমে দুটো কাজ হয়, স্কুলের উপস্থিতি যেমন বাড়ে, এতে তারা শিখতে পারেন, অ্যাট দ্য সেম টাইম দরিদ্র শিশুদের জন্য এটা পুষ্টির একটা গুরুত্বপূর্ণ উৎস। কারণ আমরা মনে করি একটা মানুষের স্বাস্থ্যের ওপরে বিনিয়োগ দীর্ঘদিনের ব্যাপার। একটা শিশুর ওপরে যদি আমরা তার স্বাস্থ্যে বিনিয়োগ করি, সেটা আমাকে অনেক বছর আউটকাম দেবে। আমাদের কর্মক্ষম সময় যেটা ধরা হয় যে 15 থেকে 64, মানে হিসাব যদি আমরা করি বিরাট একটা সময়, সেই কাজটা করছি। সেখানে যখন কোনো সমস্যা হচ্ছে, সেটার ব্যাপারে সরকার খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বাংলাদেশ ও চীনের মধ্যে 9ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপরে নির্মিত বই সেতু বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। এটা 2.62 কিলোমিটার সেতু চীনের সাহায্যে হবে। ভূমি অধিগ্রহণ সহ বাকি কাজ আমাদের সরকার করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এটা পুলিশের সাফল্য। ইন্টারপোল গ্রেফতার করুক, কিন্তু এটা আমরা এই সরকার পারসু করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন, আমরা জানি। এই খবরটা তিনিই প্রথম জানিয়েছেন। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, জনাব বেনজির সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য ছিলেন। এবং আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল, বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার, এবং আমরা ইনশাল্লাহ সেটা করতে পারবো। বিজিবি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং জামালপুর সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক 131 জন নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়, যা বিজিবি দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ করা হয়েছে। একই সময়ে মায়ানমার সীমান্তে 90 জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ এবং 21 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন যে এই ঘটনাটা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর ঘটছে। আমাদের বিজেপি সতর্ক আছে এবং তারা সেটাকে কঠোরভাবে চেষ্টা করছেন প্রতিরোধ করার জন্য। এদিকে দিল্লিতে 8 থেকে 11 জুন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুশিন এবং সীমান্ত হত্যার বিষয়ে দৃঢ় ও জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। অন্যান্য বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় তার টিসিবির যে ভর্তুকি মূল্য পণ্য বিক্রি, সেটা কন্টিনিউ করছে, সেটা কন্টিনিউ করবে। আমরা জনগণের, বিশেষ করে যে মানুষদের সামর্থ্য কম আছে, তাদের পাশে সরকার সবসময় আছে, সবসময় থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে খালি সীমানা চিহ্নিত করার কাজ চলছে। 26-27 অর্থ বছরের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন খাতে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং দারিদ্র্য বিমোচনে এটা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কূটনৈতিক উদ্যোগে ভারতে আটকে থাকা 91 জন বাংলাদেশি মৎস্যজীবীকে 7 জুন দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরের 2 দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশের কোস্টগার্ড, ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন 4টি ফিশিং বোট সহ 91 জন মৎস্যজীবীকে গ্রহণ করেছেন। পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে 13 জুন 2026 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার জেলার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন, ঢাকিজা, বৈলাম প্রক্রিয়া মাধ্যমে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু উদ্বোধন করেছেন। এটা একটা নির্বাচনী অঙ্গীকার ছিল এবং আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে সেটা লক্ষ্যে যতটা সম্ভব এই সরকার চেষ্টা করবে। এবং প্রায় বলা হয় যে কোনো সরকারের যে কোনো ভালো কাজ, সেটা জনগণও তাতে পার্টিসিপেট করা। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন বক্তৃতায় বলেছেন, প্রত্যেকে তার উদ্যোগেও যেন গাছের চারা রোপণ করেন। বর্ষাকাল এসছে, এটাই সঠিক সময় গাছের চারা রোপণ করার জন্য। আমি আশা করি জনগণও তার এই সরকারের এই ভালো পদক্ষেপটার পাশে থাকবেন। এদিকে সামাজিক বন যেগুলো আছে, সেগুলো দখলকৃত যেসব বন, সেসব বন উদ্ধারের কাজ চলছে। সামাজিক বনায়ন কর্মসূচি চলছে। বন্যপ্রাণী উদ্ধারের মতো যেগুলো নিয়মিত কাজ, সেগুলো ঠিকঠাক মতো এগিয়ে চলছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পূর্বাচল ও ঝিলিমিলি এলাকায় আবাসিক ভবন নির্মাণের জন্য যেসব ফ্যাসিলিটি প্রয়োজন সেগুলো দেওয়ার কাজ চলছে। আপনারা জানেন অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন, সেগুলোতে যাতে তারা দ্রুত তাদের আবাসস্থল তৈরি করতে পারেন সেই চেষ্টা কন্টিনিউ করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপকূলীয় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করেছে। 2 জুন ষষ্ঠ ও সপ্তম সামুদ্রিক এলাকা হিসেবে যথাক্রমে চট্টগ্রামের সলিমপুর এবং পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় ও সামুদ্রিক জলসীমা ঘোষণা করা হয়েছে। মানে এটা একটা রিজার্ভেশন আছে, মানে আমরা এই অংশটাকে সংরক্ষণ করছি। এটা আগেও ছিল, এটা বেড়েছে। সংরক্ষিত এলাকার পরিমাণ আগে যেটা ছিল সংরক্ষিত 6.82%, সেটা 10.54% উন্নীত হয়েছে। এটা এই মন্ত্রণালয়ের অধীনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। একই সাথে মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায় যারা বিভিন্ন রকম খেলা অংশগ্রহণ করছেন তাদের খাবার, পুষ্টি এবং আবাসন সুবিধা উন্নত করার কাজ চলছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খুব সাফল্যজনকভাবে সাফল্যের সাথে হজ সম্পন্ন হয়েছে এবং আগামী হজের জন্য এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতেও নির্বিঘ্নভাবে হজের কর্মসূচি এই সরকার করতে পারবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তার রেগুলার অংশ হিসেবে তার কাজের 176টি নিয়মিত পরিদর্শন করেছেন এবং বিভিন্ন বিষয়ে 867টি বিশেষ পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। এখানে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো বিস্তারিত আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ যে খাদ্য সংগ্রহ চলছে সেটা কন্টিনিউ করছে। ওএমএস এর আওতা 1100টা কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। আমরা আগের দিনই জানিয়েছি, এটা কন্টিনিউ করবে। সংস্কৃতি মন্ত্রণালয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফলো করেছেন তারা জানেন গত 23 মে জাতীয় কবির জয়ন্তী 25 হলেও তখন ছুটির মধ্যে থাকায় 23 মে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহে ত্রিশালে গিয়েছিলেন, সেখানে তিনি নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটার ভিত্তিতে কতগুলো কর্মসূচি গ্রহণ করেছে। আমি কর্মসূচিগুলো একটু জানাই। নজরুল বছর উদযাপনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে বরেণ্য নজরুল গবেষক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সংস্কৃতিসেবীরা অন্তর্ভুক্ত হয়েছেন। দেশের 64টি জেলা এবং প্রত্যন্ত 74টা উপজেলায়, আমি এই কথাটা একটু বলছি এই জন্য, এর মধ্যেই প্রতিটি জেলায় 2.5 লক্ষ টাকা এবং প্রতিটি উপজেলায় 1.5 লক্ষ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আমাদের যাবতীয় কর্মসূচির এক ধরনের কেন্দ্র দেখি যে আমরা যেখানে আছে সেখানেই করার প্রবণতা। এটা ফ্যাক্ট, যেখানে অনেক সুবিধা আছে এটা কাজটা করা সহজ হয়। ধরুন নজরুল বর্ষ উপলক্ষে যদি আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, এটা স্বাভাবিক। যে উপজেলাগুলোতে অবকাঠামো বেটার আছে, যে উপজেলাগুলোতে এই সংক্রান্ত শিল্পী বেশি আছে, সেখানে করা সহজ। কিন্তু এই সহজ কাজটা আমরা সাধারণত করি। আমি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছি, আমি এই মিটিংটায় বসে আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি এই যে 74টা আমরা উপজেলার কথা ভাবছি, যেগুলোকে আমরা তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রে অবকাঠামো বা সাংস্কৃতিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়া মনে করছি, আমরা সেগুলোকেই সিলেক্ট করেছি। ফলে যেটা দাঁড়াবে, এই কর্মকাণ্ড ওই যে উপজেলাগুলোকে সামনে নিয়ে আসবে। এছাড়াও নজরুলের জীবন, সাহিত্য, সঙ্গীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা, শিশুদের জন্য প্রতিযোগিতা, নাট্যোৎসব, এরকম অনেক কিছু হবে। তো পুরো বছর ধরে এই কাজটা চলবে এবং যেটা শেষ হবে আগামী নজরুল জয়ন্তী। এর সাথে প্রয়োজনীয় পোস্টার, লোগো যা যা আছে সব কিছু ঠিকঠাক মতো হবে। এখানে লেখা নেই, কিন্তু আমি এটা একটু বলি। আজ এবং আগামীকাল দুটো শিল্পকলা একাডেমির আয়োজনে দুটো কাজ চলছে। যেহেতু আমি মন্ত্রণালয়ে আছি সেই কারণে এই জিনিসটা আমি জানি। যাত্রা এবং সার্কাসকে পুনরুজ্জীবনের চেষ্টাই সরকার করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে। এই 2 দিন সারা দেশে বিভিন্ন যাত্রার দলকে ডাকা হয়েছে সেমিনারের জন্য। তারা তাদের মত বিনিময় করবেন কিভাবে আমরা সুস্থ যাত্রা, মানে এই যাত্রা এবং সার্কাসের সাথে কিছু বিনোদন এক অর্থে জড়িত হয়েছে, যেগুলো আসলে আমাদের সমাজ খুব সহজ বা স্বাভাবিকভাবে দেখে না, সমাজ খুব পারমিট করে না। এগুলোর বাইরে এনে যাত্রা এবং সার্কাসকে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় ভালোভাবে, সেই চেষ্টা হবে। 2 দিন যাবৎ সারা দেশ থেকে বিভিন্ন দল আসছেন, তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখবেন যে এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে সেখানে এই দিকের আওতায়। সেটা এই এলাকার উন্নয়নের জন্য নিশ্চয়ই খুব ভালো কিছু করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়
আপনারা জানেন এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমরা এটাকে অনেকে সহজ ভাষায় ফ্ল্যাগশিপ প্রকল্প বলি, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই বাজেটে আমরা 40 লক্ষের বেশি যেহেতু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সিলেকশনগুলো যাতে ঠিকঠাক মতো হয়। আমরা ফ্যামিলি কার্ড একসময় কিন্তু সবার কাছে পৌঁছবে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এটা এমন না যে সিলেক্টেড কিছু, এটা সবার কাছে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনেক পরিবারই হয়তো এই টাকাটা গ্রহণ করবেন না, যাদের সামর্থ্যবান পরিবার আছে, যাতে রাষ্ট্র অন্যভাবে ব্যবহার করতে পারে। কিন্তু যখন আমরা শুরু করছি তখন আমরা প্রায়োরিটি দিতে চাইছি যাদের এই প্রয়োজনটা অনেক বেশি, মানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। সেই জন্য এটা সিলেকশনটা অন্তত প্রথম দিকে খুব ইম্পর্টেন্ট, সেই চেষ্টা তারা করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাইক্লোন সেন্টার তৈরি করা হচ্ছে নতুন বেশ কিছু। তার চাইতে একটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে ভিজিএফ, যেটা ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায় 10 কেজি করে চাল দেওয়া হতো, এটা এখন 15 কেজি, মানে 50% ইনক্রিজ করা হয়েছে। ইটস আ ভেরি সিগনিফিক্যান্ট। আমি রিপিট করছি, কথাটা বারবার বলা হবে এবং বারবার বলেই যাব। সেটা হচ্ছে আমাদের সরকার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ, সবচেয়ে সংকটে থাকা মানুষের পাশে থাকা সবসময় করবে। ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিসিএল এর জন্য এখানে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। বেশ কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে। আমরা টেসিস টেলিকম ইলেকট্রিক পণ্য সংযোজনের জন্য র ম্যাটেরিয়াল সোর্সিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। মানে আমরা দেশের শিল্পায়নকে যেহেতু এনকারেজ করতে চাই, তারা সেই কাজটা করবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো জাতীয় নির্বাহী যে কমিটি আছে 2266 কোটি 41 লক্ষ টাকা ব্যয় করে অনেকগুলো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প আছে, আপনারা সেগুলো একটু বিস্তারিত দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় কক্সবাজার, খেপুপাড়া এবং মৌলভীবাজার আবহাওয়ার রেডার ব্যবস্থার আধুনিকীকরণ, মানে এটার মাধ্যমে আসলে যেটা হবে আমাদের দূরবর্তী যে ঝড়, বজ্রপাত, ভারী বর্ষণ, ঘূর্ণিঝড়, এই ব্যাপারে পূর্বাভাস দেওয়াটা সহজ হবে। আমরা আগে একদিন জানিয়েছিলাম আমাদের সামরিক বাহিনীর উন্নয়নের জন্য এবং কমব্যাট রেডিনেসের জন্য সরকার তার সব কিছু করবে। আপাতত এই পর্যন্ত তথ্য। এবার আপনাদের প্রশ্ন আমি দেখতে চাইছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই উপদেষ্টা হিসেবে আপনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন, যেটি ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কি ঘটেছিল সেটা একটু আমাদের বলবেন। রাষ্ট্র এর কোনো প্রতিবাদ জানাবেন? আমি একটা প্রশ্ন করেছি। আচ্ছা সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা করে রাখুন, আমি একসাথে আমি কি বলেছি আমি আবার বলবো। হ্যাঁ 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 আপনার এই যে চলে আসা বা সেই সম্মেলনে অংশ নেওয়া ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন অস্থিরতার মধ্যে ফেলছে কিনা? আচ্ছা আমি আসছি। আমি আগের ব্রিফিং এর, মানে এই ব্রিফিংটা আমার থাকার কথা ছিল না, আমার আজও ভারতেই থাকার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে হিয়ার। আচ্ছা আমি আগেরটা একটু ক্ল্যারিফাই করি। আমাদের অনেকেই খুবই মিসকোট করেন। আমি নিজ থেকে সীমান্তে পুশিন নিয়ে কোনো কথা বলিনি, আমি একটা প্রশ্ন রেসপন্ড করেছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আমাকে প্রশ্নটা করা হয়েছিল যে পুশিন হচ্ছে এটা কি বাংলাদেশকে চাপে ফেলার জন্য হচ্ছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। মাই অ্যান্সার ওয়াজ পুশিন হচ্ছে আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না, আমি স্টিল মনে করি না। এবং সেটা আমার ব্যাখ্যা ছিল, এটা তাদের পশ্চিমবঙ্গের একটা রাজনীতি আছে, তারা সেটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এনেছেন, সেটার পার্ট হিসাবে করেছেন। কেউ কেউ দেখানোর চেষ্টা করলেন বিএসএফ তো ভারতের কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে কি কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ নেই? রাজ্য সরকার যখন এই কাজগুলো করে বিএসএফকে সেটা পার্ট হিসেবে কাজ করতে হয়। কিন্তু আমি আবারও বলেছি তখনও এখনও বলছি, চাপ তৈরি করা হবে ব্যাপারটা এমন না। আচ্ছা এবার গতকালের এই প্রশ্নটা আসলে আসবেই, আমি জানতাম কি ঘটেছে বিস্তারিত। আসলে আমি সোফার পত্রপত্রিকায় যা যা দেখছেন, নানা সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিডিয়াতে যা যা এসছে, আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। আমি আমার জায়গা থেকে খুব অল্প একটা কথা বলি, আর ওই প্রশ্নটা করবো যে এটা নতুন চাপ তৈরি করবে কিনা সেটা যাব। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসাবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন,
একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কারণ আমি আমার ব্যক্তিগত কথাটা আগে বলি, আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে খুব পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার, সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা, এটা আমরা না হয়ে অন্য কোনো দল হতে পারতো। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয় তার পেছনে জনগণের ম্যান্ডেট থাকে, সেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় সেটা মাথায় রেখেই চলতে হয়, একই সাথে অন্যদেরকেও সেই জিনিসটা কগনিজেন্সে নিতে হয়। সেই কারণে আসলে কাজটা করা, এবং বাংলাদেশের সাথে ভারত না শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এখন সেই প্রশ্নটার জবাব দেই যে এটা চাপ তৈরি করবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। আমাকে যদি বলেন, আমি অলরেডি বলেছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। এটা আমি মনে করি আমাদের জায়গা থেকে এর পরবর্তীতে যা যা হচ্ছে, এখন আমরা আর কি করবো না করবো সেই ব্যাপারে আমি আসলে বলবো না, বলছি না, কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন, এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আমি যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম, আমি একটা কথা খুব বলতাম, সেটা আবারও একটু বলতে চাই। আমরা যেহেতু ছোট দেশ, শক্তিতে সাইজে তুলনামূলকভাবে, আমাদেরকে একটা কথা সবসময় বলা হতো, বন্ধু পাল্টানো যায়, এটা ফরেন পলিসির ক্ষেত্রে খুবই বলা হয়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, এটা সত্য কথা। কিন্তু এই কথাটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য, তাই না? তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিবেশী হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার এই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা, পজিটিভ বার্তা হিসেবেই নেওয়া দরকার, যে বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, যে তা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, বিদ্রোহী প্রার্থী না থাকলে এটা আরও কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো মানে তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। আচ্ছা, আসছে, হ্যাঁ, পাসপোর্টের একটা পত্রিকাতে আপনার ব্যাপারে এক ধরনের অ্যাকাউন্ট আসছে। আমি আপনার মুখ থেকে আপনার অ্যাকাউন্টটা শুনতে চাই, আসলে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমি খুব বিস্তারিত বলছি না, আমি আবারও বলছি, শুরুতেই বলেছি যে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন একটা দুটো দেশের, এটা অভ্যন্তরীণ একটা ইস্যু হলে ব্যাপার ছিল, যেহেতু দু দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কূটনৈতিক পাসপোর্টটা আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নেব করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেওয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে এটা সেভাবেই এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট অ্যাট অল এ রিজন। কেউ বলছেন এই কূটনৈতিক, মানে আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ উইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি চাইলে,
কিন্তু এটা আপনাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কারণ ছিল না, অন্য কারণ ছিল। এগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। আচ্ছা, কি হয়েছিল আমি যা দেখেছি, আমি আমার কথাটুকু অল্প 2-3টা বাক্যে বলি। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরও মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কেও অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে। তারা তাদের সোর্স থেকে তাদের খবর টবর দিয়েছেন, কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি ইটস টু মাচ, আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি আমি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনারা সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না। না, আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা আপনাকে জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা, এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে, হ্যাঁ, অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন, এটা ফ্যাক্ট। এটা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে ওভাবেই এসছে, কারণ ওখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিলেন, তারা একটা পর্যায়ে চেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ আমি আমার জায়গা থেকে মনে হয়েছে দেওয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই এটা ওভাবেই করা হয়েছে। আমি যা দেখেছি, আমি আমার দিক থেকে, আমি তার ভেতরে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে